কেকটা কেটে আমাদের অতিথি মহোদয় উদ্বোধন করবেন। সবাই আমরা করতালির মাধ্যমে আজকের শুভ উদ্বোধন কাজটি স্বাগতম জানাই। মোহাম্মদিয়া ট্রেড ইন্টারন্যাশনাল ট্রেড আল্লাহ এখান থেকে অর্থাৎ সমাজের সকল অসঙ্গতিগুলো অভিনয়ের মাধ্যমে আমরা তুলে ধরি। আমি প্রবাসী জীবন নামে একটা নাটক করতে গিয়ে আমি সেই নাটকের হিস্টোরিটাই ছিল যে দালালের খপ্পরে পড়ে একটা মানুষের জীবন সব চলে যায়, বাড়ি ঘর সব বিক্রি করা হয়। সেই নাটকটা করতে গিয়েই মূলত এই বিজনেসে আসার একটা অনুপ্রেরণা আমি পেয়েছি। আমার এলাকা থেকে মাঝে মধ্যে কিছু মানুষের বিচার আমার করতে হয় ঢাকায় বসে থেকে, অর্থাৎ ভাই অমুক জায়গায় টাকা জমা দিচ্ছি, টাকা উঠাতে পারতেছি না, অমুকের কাছে এত টাকা পাই, টাকা উঠাতে পারছি না, আমাকে গিয়ে ফোর্স করে সেই টাকাগুলোকে উঠে দিতে হচ্ছিল। তো তখন আমার কাছে মনে হলো যে গার্মেন্টস সেক্টরের পর দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জন হয় বিদেশগামী যারা বিদেশে থাকে রেমিটেন্সের মাধ্যমে। এত বড় একটা আয়ের উৎস বাংলাদেশের মানুষের, সেখানে সবচেয়ে বেশি ধান্দাবাজি, সবচেয়ে বেশি প্রতারণার শিকার হচ্ছে মানুষ। আমাদের এলাকার উন্নয়নের জন্য আমি দেখেছি যে যে এলাকার মানুষ যত বেশি বিদেশ থাকে সে এলাকার তত বেশি উন্নয়ন। কিন্তু আমাদের উত্তরবঙ্গ আমরা দিনের পর দিন মঙ্গা কবলিত হচ্ছি। এক হচ্ছে নদী ভাঙন, দ্বিতীয় হচ্ছে অশিক্ষা, তৃতীয়ত হচ্ছে যে আমাদের অঞ্চলের মানুষ বিদেশ যেতে পারে না। বিদেশ যেতে পারে না এই কারণেই তারা কোথায় যাবে, কার কাছে যাবে, কার কাছে টাকা দিবে, কার কাছে গিয়ে মানে ঠাঁই পাবে, এই নির্ভরযোগ্য জায়গা না খুঁজে পাওয়ার কারণেই মানুষ মূলত আমাদের অঞ্চলের মানুষ মূলত বিদেশ যেতে পারছে না। তখন আমার নিজের ভাইকে যখন আমি দেশের বাইরে পাঠানোর জন্য ট্রাই করলাম, তখন দেখি যে আমার সাথে যার 10 বছরের সম্পর্ক, সে হচ্ছে এই মোহাম্মদ ট্রেড ইন্টারন্যাশনালের ওনার মালিক। তো তার কাছে গেলাম, যাওয়ার পরে বিস্তারিত বললাম, বলার পরে ওকে ফাইন, আসেন পাঠিয়ে দিচ্ছি। তো ভাইকে দেখে আরো বেশ কিছু মানুষ উৎসাহী হলো যে ভাই আপনার মাধ্যমে আমরাও যেতে চাই। তখন ওই মোহাম্মদ ট্রেড ইন্টারন্যাশনাল কাছের বন্ধু আমার এলাকাবাসীর একটা ব্যক্তিকেও কোনো প্রতারণার কবলে ফেলা যাবে না। একজন লাইসেন্সের মালিক কখনো প্রতারিত করে না মানুষকে। কারণ বিএমইটিতে যদি একজন যাত্রীকে অভিযোগ জানায় যে আমি এই এই এর মাধ্যমে গিয়েছি, আমাকে ভিসা দেওয়া হয়নি, আমাকে সঠিক কাজ দেওয়া হয়নি, তার লাইসেন্স চলে যাবে। আর লাইসেন্স চলে গেলে তার 1.5 থেকে 2 কোটি টাকা লস হবে। সো আরএল এর মালিক কখনো 2 নম্বরই করে না। 2 নম্বরই করে যারা হাত বদল হয়ে 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 আসে। আরএল এর মালিক এক কথা বলে, তারা আর এক কথা বলে, বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়। তখন আমি তার সাথে ডিড ডকুমেন্ট করে ফেললাম যে ভাই এটা তো করা উচিত, এটা একটা সেবার অংশ। মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য, মানুষকে সঠিক ওয়েতে বিদেশ পাঠানোর জন্য আমি তার সাথে অ্যাড হলাম। অ্যাড হয়ে আমি স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করলাম। শুরু করার পরে ভাইরা আমার সাথে যোগাযোগ করলো যে ভাই আমরা একটা শাখা অফিস করতে চাই। প্রথমে আমি না করেছিলাম, কারণ হচ্ছে যে আমি এক কথা বলবো, শাখা অফিসের লোকগুলা ভালো হবে কিনা, বা তারা আবার যাত্রীদেরকে ভুলভাল বুঝিয়ে আমার কাছে নিয়ে আসবে কিনা, বা তারা আমি প্রতারণা করবে না, আমি ফেট পাচ্ছিলাম না। যে যাত্রীরা, আমার উদ্দেশ্য ছিল অনেস্ট, সৎ, যে আমি এলাকার উন্নয়ন করতে চাই। কারণ কারো না কারো মাধ্যমে এই লোকগুলা যাবেই বিদেশ, কিন্তু সেই মাধ্যমে আমার করতে হয় কি,
এলাকার মানুষ হিসেবে বিচার সালিশে অ্যাটেন্ড করতে হয়। টাকা দেওয়ার সময় কিন্তু আমি জানি না, তো যখন তারা প্রতারিত হয় তখন আমাকে গিয়ে বিচার সালিশ করতে হয়। কারণ আমার পাশে যে ব্যাকআপটা রয়েছে, বাংলাদেশের টিভি মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া যত যা আছে সবই আমার নভোদর্পণে। আমি যদি কোনো বিপদে পড়ি সাথে সাথে তারা আমার প্রোটেকশন দেয়। তো আমি এই সাহসে যে আমি যদি কোনো প্রকার বিপদের সম্মুখীন হই তাহলে আমি সেটাকে উদ্ধার করতে পারবো। তো সেই সাহস নিয়ে আমি সেখানে অ্যাটেন্ড করলাম এবং এদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে না, এরাও সেই সততার সাথেই কাজ করতে চাচ্ছে। যদি সততার সাথে কাজ করতে করে আমার সাথে, তারপরে এটাও বলেছি যে যদি আপনারা কাজ করেন তাহলে তারপরেও প্রত্যেকটা যাত্রীর সাথে আমি ম্যান টু ম্যান কথা বলবো যে ভাই আপনি কত টাকা দিচ্ছেন, কি কাজের কথা বলছেন এবং কি বেতনের কথা বলছে, এই তিনটা জিনিস আমি জাস্টিফাই করে নিব। একটি টাকাও বেশি নেওয়া যাবে না। আর আমি জানি যে বিদেশ যেতে প্রাথমিক পর্যায়ে আসলে কোনো টাকা পয়সা লাগে না। মানুষ যে 1 লাখ 2 লাখ টাকা আগে নিয়ে নেয়, এটা আসলে উচিত না। একটা পেপারস তো অন্তত আসতে হবে, তারপরে না আপনি টাকা চাইতে পারবেন। এরপর আপনার টোটাল টাকার গ্যারান্টি আপনাকে নিতে হবে এবং কোনো কারণে বিদেশ না যেতে পারলে সামান্য কিছু টাকা হয়তো বা 2, 4, 5, 10 হাজার টাকা হয়তো খরচ যায়, আর বাকি টাকা তো তাকে ফেরত দিতে হবে সম্পূর্ণ টাকা। এই যে টাকা পয়সার বিষয় এটা আপনাদের একদম ক্লিয়ার থাকতে হবে। অনেকেই শোনার পরে বলছে ভাই শেষ পর্যন্ত অভিনয়ের পাশাপাশি আপনাকে তো সবাই সম্মান করে, তো ধান্দাবাজির ব্যবসায় আপনি নাম লেখালেন। আমি বলছি যে হ্যাঁ, এটা ধান্দাবাজির ব্যবসা কেন হবে? যে দেশের রেমিটেন্স একটা দেশের চালিকা শক্তি, সেই জায়গাটা কেন এত কুলুষিত থাকবে? এই জায়গায় যদি ভালো মানুষ না আসে, আমাদের মতো মানুষ না আসে, আমরা যারা অনেস্টলি এলাকার উপকার করতে চাই, মানুষের উপকার করতে চাই, তারা যদি না আসে তাহলে কিভাবে এই জায়গাটা পরিষ্কার হবে? ধান্দাবাজরাই কি এই জায়গাটায় টিকে থাকবে? না, ধান্দাবাজরাই এই জায়গাটার টিকে থাকতে পারে না। সৎ মানুষের এখানে আসতে হবে, তা না হলে এই জায়গাটা পরিষ্কার হবে না। তাই ধারাবাহিকতায় আমি মনে করছি যে এলাকাবাসী যদি সাপোর্ট দেয়। আরেকটা কথা, যদি কোনো কারণে কারণ প্রত্যেকটা বিজনেসের রিস্ক আছে, ভালো মন্দ আছে, কোনো কারণে যদি কোনো বিপদ ঘটে, আমি এলাকাবাসীর সকলের সহযোগিতা নিয়ে সেই বিপদটাকে উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। আমি সাজু যদি 100 মানুষ নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে দাঁড়াই, সারা দেশ উল্টাপাল্টা করে দেওয়া সম্ভব। যে আমার এলাকার মানুষকে প্রতারিত করা হয়েছে। 1971 সালে বাংলাদেশের একমাত্র মুক্ত অঞ্চল ছিল রৌমারী অঞ্চল। আমাদের বীরত্ব, আমাদের সাহস বাংলাদেশে অন্য যে কোনো মানুষের চেয়ে বেশি, এটা আমরা বলতে পারি। সেই অঞ্চলের মানুষ আমরা দিনের পর দিন আমরা মন্দায় পরিণত হয়ে যাচ্ছি। এর পিছনে একটা রিজন আছে, কারণ আছে, পূর্বে আমি বলে গেছি যে রিজন হচ্ছে নদী ভাঙন, নদী শাসন হয় না। প্রতি বছর আমরা বন্যার ভয়াল থাবায় আক্রান্ত হই এবং শিক্ষা ব্যবস্থা আমাদের দুর্বল। বিভিন্ন কারণে আমরা এটা হচ্ছি। সেই জায়গা থেকে উত্তরণের একটাই উপায়, শিক্ষা দীক্ষায় এগিয়ে যেতে হবে এবং এই এলাকার মানুষকে প্রচুর পরিমাণ দেশের বাইরে যেতে হবে। যে অঞ্চলের মানুষ বেশি বাইরে যায় সেই অঞ্চলটা বেশি উন্নত হয়, সেটা আপনারাও জানেন। আপনাদের পরিবার থেকেও যে আমাদের এলাকা থেকেও যারা দেশের বাইরে থাকছে তাদের অবস্থা কিন্তু অবশ্যই অন্যান্য দেশে ভালো। প্রচুর পরিমাণ দেশে বাইরে যেতে হবে, সততা নিয়ে বিশ্বাসতার সাথে কাজ করতে হবে। আমি চেষ্টা করতেছি, আমি আপনাদের হয়ে কাজ করতেছি, আমি আপনাদের লোক, আমি মালিক, আমি নিজেকে মালিক দাবি করবো না। আমি মনে করবো যে আমি একজন যাত্রী। একটা মানুষের বিদেশ যাওয়ার যখন প্ল্যান করে কি পরিমাণ কষ্ট করতে হয়, গরু বিক্রি করতে হয়, জমি বিক্রি করতে হয়, এর কাছে ধার, তার কাছে ধার, সুদের টাকা, এত কষ্ট করে যে মানুষটা বিদেশ যাওয়ার জন্য ট্রাই করে, সেই মানুষের টাকা যখন মেরে দেয় মানুষ, সেই লোকটা যদি বিদেশ না যেতে পারে তার পরিবারের অবস্থা কি হবে সেটা আমার চেয়ে ভালো কেউ বোঝার কথা না।
কারণ আমার পরিবারের লোকও বিদেশ গেছে এবং সে ভালো আছে, কিন্তু ভালো ছিল, কিন্তু তারপরেও ভালো ছিল না। আমার পাশেই অনেক মানুষ আছে, দেখেছি যে আমার কাছে এসে কান্নাকাটি করেছে। তাদের সবকিছু বিক্রি করার পরে সুদের টাকা নিয়ে এসে মানুষকে দিচ্ছে, সেই সুদের টাকা শোধ করার জন্য প্রত্যেকদিন মানুষ তার বাড়িতে আসে, মারধর করার চেষ্টা করে, নানান ভাবে অপমানিত করে। এত এত অপমান সহ্য করেও তাদেরকে টিকে থাকতে হয়েছে। তারা অনেকে আছে বিদেশ না যেতে পারে, গলায় ফাঁসি নিয়ে মারা গেছে, এরকম ঘটনা ঘটছে। এই ভয়ঙ্কর একটা জায়গা, এটা একটা ভয়ঙ্কর জায়গা। সেই জায়গা আমি হাত দিয়েছি, আমি সংস্কারের জন্য হাত দিয়েছি, আমি সংস্কার করতে চাই। মানুষের উপকার করতে গেলে নেতা হওয়ার প্রয়োজন পড়ে না, আমি বিশ্বাস করি না। মানুষের উপকার করতে গেলে আপনি আপনার জায়গা থেকে উপকার করতে পারেন। আপনার পাশের যে মানুষটা না খেয়ে শুয়ে আছে, সেই মানুষটার মুখে যদি একটু খাবার তুলে দিতে পারেন, এটা বিশাল একটা উপকার। আপনার পাশের মানুষটা চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, তার পকেটে টাকা নেই, তাকে একটা ট্যাবলেট কিনে দিলেন, এটা বিশাল বড় উপকার। আপনার পাশের মানুষটা পড়াশোনা করতে পারছে না, স্কুলে যেতে পারছে না, বই কিনতে পারছে না, একটা বই কিনে দিলেন, এটা বিশাল বড় উপকার। তো যারা সমাজে সচেতন মানুষ রয়েছেন, সচেতন লেভেলের মানুষ রয়েছেন, তারা যদি একটু একটু জ্ঞান খাটান যে হ্যাঁ, আমি সহ আমার পাশের মানুষটাকে ভালো রাখতে চাই, কি করে, আরো কি করলে এলাকার মানুষগুলো সঠিক পদ্ধতিতে সুন্দরভাবে বিদেশ যেতে পারবে। আপনারা আসুন, বসুন, কথাবার্তা বলুন, সরাসরি আসুন, এখানে লুকোচুরি করার কিছু নেই। আমি যেহেতু অফিস দিয়ে বসছি, যেহেতু আমি কাজ করতেছি, আমার চলতে গেলেও একটা খরচ আছে। আমি বলতেছি না যে একেবারে মাগনা আপনাদের নিয়ে যাব, আমারও কিছু না কিছু প্রফিট রেখে আপনাদের নেব, কিন্তু এই যে রিস্কটা আমি মাথার উপরে নিয়েছি যে আমি শেষ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, কিন্তু এলাকার একটা মানুষকে বিপদে ফেলবো না। আমি কাকে বিপদে ফেলবো? সবাই তোমার আত্মীয় স্বজন, সবাই তোমার ভাই বন্ধু। আমি আহমেদ সাজু তৈরি হয়েছি, এর বড় একটা অবদান আছে এই চশলমারি মানুষের। সর্বপ্রথম ওরা আমাকে চশলমারিতে ইনভাইট করেছে, রিপন আছে, এসকে খান আছে, অনেকেই আছে, যারা আজকেও আমার আসার কথা শুনে তারা দৌড়ে চলে আসছে যে ভাই আসছে, ভাইয়ের সাথে অন্তত দেখা করি। এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষ আমাকে বিশ্বাস করে, আমি জীবিত থাকতে আমার মনে হয় যে আমার ভেতরে যদি প্রাণ থাকে, আমি জীবিত থাকতে কোনো মানুষের, একটা মানুষের ক্ষতি করতে দেব না, ক্ষতি হতে দেব না। আমার তো অর্থের দরকার নাই, এখান থেকে যে অনেক টাকা নিয়ে আমি বাড়ি গাড়ি করবো, দরকার নেই। আমার অভিনয় পেশা রয়েছে, আমি ওখান থেকে অর্থ উপার্জন করতে পারি। আমার বালির বিজনেস আছে, ঢাকা শহরে বালির বিজনেস স্টার্ট করছি আমার অভিনয়ের পাশাপাশি। আমার আইটি ফার্ম আছে। আমি তো অন্যান্য জায়গা থেকে আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করতেছি, কিন্তু তারপরে জেনে শুনে কেন এই রিস্কের একটা জায়গায় আমি এলাম, জেনে শুনে এলাম, এই কারণে আমি উপকার করতে আসছি। মূল একদম মেন আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের উপকার করা। আমার এলাকাবাসীর কাছে অনুরোধ থাকবে, যারা অন্যান্য ভাবে বিভিন্ন ভাবেই তো যাচ্ছে, তাদের সাথে কোনোভাবে তর্কে জড়াবেন না, তারা তাদের মতো কাজ করতে দেন, তারা আমার সাথে সাথে এসে কাজ করতে পারে, আমরা কাজ করতে চাই। ধরেন একটা এজেন্সি কিন্তু সবসময় কাজ পায় না, কাজ থাকে না। ধরেন আমার কাছে জাপানের একটা ভিসা, একটা মানুষ বা ধরেন ধরেন হ্যালো 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 হ্যালো,
তো একটা মানুষ একা সব কাজ করতে পারে না। সে ফর এক্সাম্পল একটা মানুষের জাপান যাওয়া দরকার, সে জাপানেই যাবে। সেই মুহূর্তে ধরেন আমার প্রতিষ্ঠানে জাপানের ভিসা নেই, কার্যক্রম ভিসা আমরা জাপানের সময় পাইনি। আমরা RL টু RL তখন যোগাযোগ করি, RL টু RL অর্থাৎ আমার প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠান, যে ভাই আপনি জাপানের লোক আপনি নিচ্ছেন কিনা। RL টু RL, মালিক টু মালিক কখনো কারোর সাথে 2 নম্বর করতে পারে না, 2 নম্বরই করতে পারার সুযোগ নাই। তখন যদি তারা চায় যে ভাই আমাকে একটু হেল্প করেন, আপনার কাছে নেই কিন্তু আপনি যদি পাশের RL যারা আছে তাকে দিয়ে একটু ধরেন, তাহলে আমার একটু সহযোগিতা হয়। এ ধরনের সহযোগিতা করারও মনোমানসিকতা আমার আছে। আমি শুধু চাইবো আমার ইয়াং জেনারেশনের প্রতি বেশি আমার অনুরোধ থাকবে, আপনারা ইয়াং জেনারেশন যারা আছেন, আপনারা দয়া করে বাবা মায়ের কষ্ট বোঝার চেষ্টা করবেন। আপনার বাবা মা আপনাদেরকে কষ্ট করে কিভাবে মানুষ করতেছে এতটুকু শুধু বোঝার চেষ্টা করবেন। আপনাদের প্রতি আমার বেশি প্রত্যাশা, ইয়াং জেনারেশন যদি সঠিকভাবে তাদেরকে দিক নির্দেশনা না দেওয়া হয়, তারা ডাইভার্ট হয়ে যায়, তারা নেশাগ্রস্ত হয়ে যায়, তারা বিভিন্ন ভাবে ডিপ্রেশনের মধ্যে চলে যায়। এই ইয়াং জেনারেশন তারা যেন বাবা মায়ের সাথে কোঅপারেশন করে, তারা পড়াশোনা তো করবেই, যদি কোনো কারণে পড়াশোনা থেমে যায় তাহলে বাবা মার সাথে কোঅপারেশন করে আপনারা দেশের বাইরে যাওয়ার ট্রাই করবেন। দেশে থেকে কি করবেন বলেন? দেশে থেকে বেকার অবস্থায় পড়ে থেকে চাকরি পিছনে দৌড়ানোর চেয়ে যে টাকা দিয়ে আপনি চাকরির পিছনে দৌড়াবেন, সেই টাকা দিয়ে আপনি দেশের বাইরে গিয়ে নিজের প্রতিষ্ঠান নিজে দাঁড় করাবেন, নিজে উদ্যোগী হবেন। তো অনেক কথা বলে ফেললাম, আরো অনেক কথাই বলার ছিল, কিন্তু যেহেতু আপনারা অনেকেই অনেকক্ষণ ধরে বসে আছেন, আমি আর কথা আগাতে চাই না। শুধু একটা কথাই বলবো, সবার আগে হচ্ছে আমরা এলাকাবাসী। এর হচ্ছে বড় কোনো পরিচয় নেই, আমি কোনো দল চিনি না, জাত চিনি না, কিচ্ছু চিনি না, আমি সবার আগে চিনি আমি আমার এলাকাবাসী। এর হচ্ছে বড় কোনো পরিচয় নেই। আমরা এই যে পলিটিক্স নিয়ে বিভাজন হয়ে যাচ্ছি দিনের পর দিন, কেন রে ভাই? আমি যার জন্য জীবন দিব সেই ব্যক্তি তো আমাকে চেনেই না। আমি যার জন্য আমার ভাইয়ের সাথে শত্রুতা করব সেই ব্যক্তি তো আমাকে চেনেই না। পলিটিক্স নিয়ে দয়া করে আমরা নিজেদের মধ্যে কোন ধরনের কোন্দল সৃষ্টি করব না। একটা কথা আমি খুব ছোটবেলা থেকে বিশ্বাস করি, যে পলিটিক্সের জায়গা থেকে আপনারা যেদিন আওয়ামী লীগ বিএনপির বাড়ি থেকে ভাত খেতে পারবে, যেদিন বিএনপি আওয়ামী লীগের বাড়ি থেকে ভাত খেতে পারবে, সেটা হলো স্বচ্ছ পলিটিক্স। সেই দিনটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা পলিটিক্স দিয়ে ভাইয়ে ভাইয়ে এলাকাবাসীর সাথে কখনো যেন বিভাজন সৃষ্টি না করি। একটা কথা, এটা আমার কাছে অনুরোধ থাকবে, আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ এটা, আমরা মিলেমিশে থাকতে চাই, আমরা হাসি খুশি থাকতে চাই, আমরা আনন্দ করতে চাই, কাউকে আঘাত না দিয়ে। প্রিয় এলাকাবাসী, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে হাত তুলে আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে বক্তব্য আমি এখানে শেষ করতে চাই। সবাই এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন। এই প্রতিষ্ঠানের কার্যক্রম আপনাদের আগেই বলে দিচ্ছি, এখানে অ্যাডভান্স কোনো টাকা দেওয়া লাগে না, আমি নেই না। যখন আপনাদের একটা প্রক্রিয়ায় চলে যান তখন টাকা নেওয়ার হিসাব নিকাশ শুরু হয়। এবং এটাও সত্য, যদি কোনো কারণে না যেতে পারেন, শোনেন, যে বলবে যে 100% আমি যাব নিতেই পারবো, সে ভুল বলবে। বিদেশের ব্যাপারটা এমন একটা ব্যাপার, 100% কোনো কিছু আপনার হাতে থাকে না। তবে আমি 100% গ্যারান্টি দিতে পারি যে আপনার টাকা মায়ের যাবে না। একটা মানুষকে যদি না যেতে পারে, টাকাটা উঠানো হচ্ছে তার কাছে বড় চ্যালেঞ্জ থাকে। টাকা যেন মায়ের না যায়, সেই জায়গার সেফটি গার্ড হচ্ছে আমি, সেই জায়গার সেফটি গার্ড হচ্ছে ভাইয়েরা। টাকা এবং পাসপোর্ট সসম্মানে যাতে ফেরত দিতে পারি, এবং ফেরত দিতেই হবে, উপায় নাই।
আমার টাকা হজম করে খাবে এরকম মানুষ মনে হয় নাই। আমি টান দিয়ে ধরে এনে টাকাটা তার কাছ থেকে এনে আমি ফেরত দিতে পারবো, এতটুকু আমাকে করতে হবে, এলাকাবাসীর জন্য আমি করব। এবং সেই জায়গা থেকে যদি আপনারা সবাই একতাবদ্ধ থাকেন যে সাজু ভাই আমার এই জায়গাটা এই সমস্যাটা হয়েছে, আমি অনেক মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করেছি এবং করব, যদি আমার মাধ্যমে না হোক অন্য কারো মাধ্যমেও ঢাকায় যদি টাকা পয়সা বা দিয়ে ধরা খেয়ে আছেন, যদি এভিডেন্স থাকে আমাকে অন্তত জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। এতটুকু আমি বলতে পারি। আর আমার পেশা অভিনয়, আমি অভিনয় নিয়েই থাকতে চাই, একজন শিল্পী হয়ে থাকতে চাই। পাশাপাশি ব্যবসাটা যেহেতু শুরু করেছি, আমার খুব বিশ্বস্ত বড় ভাই বলবো, বন্ধু বলবো, শফিকুল ইসলাম লেবু, তাকে আমার ব্যবসার সাইটটা পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছি, যেহেতু আমি শুটিং নিয়ে বা অন্যান্য কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি। তারপরেও আমার আপন ভাই, কিন্তু তারপরেও আমি প্রত্যেকটা যাত্রী ফলো আপ করি, যে ভাই ওই যাত্রীটার কাছ থেকে কত বলছো, কাজের কথা কি বলছো, কত দিনের কথা বলছো, এটা যেন অ্যাকুরেট থাকে। লোকজন যেহেতু নেগেটিভ দিয়ে শুরু করছে, যে আহমেদ হাসন শেষ পর্যন্ত ম্যান পাওয়ারের ব্যবসায় নামলো, একদম পচে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই জায়গাটা ধরে রাখার দায়িত্ব আমার শক্ত হাতে। মানুষের ধারণাকে চেঞ্জ করে দেওয়ার দায়িত্ব আমার শক্ত হাতে। এখানে যে কথাটা আগেই বললাম, যে উপকার করতে নেতা হওয়ার তো প্রয়োজন পড়ে না, আমি নেতা হতে চাই না, আমি সেবক হতে চাই, মানুষের সেবা করতে চাই। মানুষের সেবা করার যে আনন্দ, যে মজা, সেটা যে না করছে সে বুঝবে না। একটা মানুষের উপকার করতে যে আনন্দ, যে মজাটা যে না করছে সে বুঝবে না আসলে, যে এইটা যে কত একটা বড় কাজ, সেটা না মানুষের উপকার না করে বোঝা যায় না। আমি চেষ্টা করি, পারি কতটুকু পারি আমি জানি না, আমি চেষ্টা করি কোনো মানুষকে কষ্ট না দেওয়া, কেউ কষ্ট থাকলে যত সাধ্যমতো তার উপকারে আসা। যখন স্টুডেন্ট বয়সেও এই ঢাকায় যখন ছিলাম, তখন এলাকাবাসীর জন্য ঢাকা থেকে শীত বস্ত্র কালেক্ট করে এলাকার মানুষকে দিচ্ছে। বন্যার সময় যতটুকু পারি ঢাকা থেকে ওই ত্রাণ সংগ্রহ করে আমি এলাকাবাসীকে দিছি। একটা অপ্রাসঙ্গিক কথা বলতেই হয়, এখন বন্যা হলে এলাকার জন্য আমি ত্রাণ নিয়ে আসি না। কেন আসি না জানেন? আমি খুব ক্ষোভ আছে আমার মনের ভিতরে। দিনের পর দিন আমাদের ভিখারির জাতিতে পরিণত করা হয়েছে। এই বাংলাদেশ সরকারকে আমরা ভ্যাট দেই, ট্যাক্স দেই, প্রত্যেকটা পণ্যের ভ্যাট ট্যাক্স আমরা দেই, কিন্তু এই আমার জমি ভেঙে পানি যাচ্ছে, সারা দেশের পানির চাহিদা পূরণ করতেছে। আমার দেশের কৃষক নির্যাতিত হচ্ছে, আমার দেশের কৃষক তার নদীতে বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে। সরকারের কেন সুদৃষ্টি এখানে পড়ে না? আমরা কি দেশের মানুষ না? আমরা কি দেশের নাগরিক না? কেন এলাকার মানুষ একতাবদ্ধ হয়ে সরকারের কাছে আবেদন করে না? কেন? আমরা কি সারা জীবন ভিক্ষা করব? বন্যা হবে আর আমরা ভিক্ষুকের মতো হাত পেতে থাকবো যে আমাদের প্রাণ দান, সাহায্য দেন, বস্ত্র দেন? আমরা কি ভিক্ষুকের জাতি? মাথা উঁচু করে দাঁড়াতে হবে। নেতা নেত্রী যে আসুক না কেন, আপনাদের একতাবদ্ধ হয়ে আপনাদের দাবিটা উপস্থাপন করতে হবে যে আমরা ভিক্ষা করতে চাই না, আপনারা নদী স্বাধীন করেন, আমাদের বন্যার হাতে রক্ষা করেন। এই কুড়িগ্রাম অঞ্চলের মানুষ হবে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী এলাকার মানুষ। সবচেয়ে বেশি পরিশ্রম করে আমাদের কুড়িগ্রাম অঞ্চলের মানুষ, সবচেয়ে বেশি পরিশ্রমী তারা। যেখানে যাবে সেখানে তাদের একটা পরিশ্রমের একটা সুনাম আছে। সবচেয়ে বাংলাদেশের যেখানে আপনি পরিচয় দিবেন যে আমার বাড়ি কুড়িগ্রাম, তারা খুব সুন্দর ভাবে দেখে যে আচ্ছা ঠিক আছে, সহজ সরল এলাকার মানুষ, এদের ভিতরে কোনো মারপ্যাচ নাই, এরা খুব ভালো মানুষ। এইটুকু সুনাম আমরা এখনো ধরে রাখছি। এইটুকু সুনাম ধরে রাখতে গিয়ে আমাদের মঙ্গায় পরিণত হতে হয়েছে। কেন? আমাদের স্বাবলম্বী হতে হবে,
আমাদেরকে আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। এ কারণে আমি ইয়াং জেনারেশনের কাছে আমার বেশি বেশি চাওয়া, তারা যেন গড়ে ওঠে নিজেদেরকে সচেতন করে, যাকে নিয়ে আসবেন, যাকে ভোট দেবেন, যাকে নেতা বানাবেন, নিজেদের অধিকার আদায় করার চেষ্টা করবেন। পলিটিক্স অনেক বড় ব্যাপার, এটা করার ক্যাপাসিটি অনেকের নেই। এখন পলিটিক্স করে যদি আমি পাওয়ারটাকে বেশি অ্যাচিভ করার চেষ্টা করি, চেয়ারটাকে বেশি গুরুত্ব দেই, যে আমি নেতা হয়ে আমার অনেক ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, আমি অনেক বড় লোক হয়ে যাবো, তাহলে এটা পলিটিক্সের আসল উদ্দেশ্য না। আপনাকে সেই গোড়ার যে পলিটিক্স মানুষ করেছে, পলিটিক্স রাজনীতি হচ্ছে রাজার নীতি, রাজার নীতি, সেই নীতি অনুসরণ করতে হবে আমাদের। যারা পলিটিক্স করে তাদের মনটা অনেক সফট থাকে, তারা মানুষের জন্য কাঁদে, নিজের গায়ের চামড়া খুলে গেলেও তারা অন্যকে কষ্ট দেয় না। সেরকম নেতা নির্বাচিত করবেন এবং তাদের কাছ থেকে আপনাদের অধিকার নিয়ে সচেতন থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বলা হলো, যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো চাওয়া থাকে, কোনো পরামর্শ থাকে, আপনারা আমার সাথে শেয়ার করবেন। আমার মোবাইল নাম্বার তো আপনাদের কাছে অনেকেরই আছে, অনেকের কাছে নেই, আপনারা নিয়ে নেবেন, আমাকে টেক্সট দিবেন। সবসময় মোবাইল আমি রিসিভ করি না বা করতে পারি না, একটা টেক্সট দিবেন, আমি যশোরবাড়ি থেকে বলছি, ভাই বলছি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমি ফ্রি টাইমে আপনার সাথে আপনাদের কথা শুনবো, সেই অনুযায়ী আপনাদের সাথে কাজ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।